বিএনপি জামাত জোট দুঃশাসনের খণ্ডচিত্র 2001 থেকে 2006। 2001 সালের 1 অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত জোটকে 2/3 আসনে বিজয়ী ঘোষণার মাধ্যমে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। বাংলাদেশের ইতিহাসে সকল রেকর্ড ভঙ্গ করে 60 সদস্যের সর্ববৃহৎ মন্ত্রিপরিষদ গঠন করা হয়, আর এদের খরচ যোগাতে হয়েছে জনগণের পকেট থেকে। এই মন্ত্রিপরিষদে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী 71-এর রাজাকার আলবদর বাহিনীর 2 নেতা নিজামী মুজাহিদকে মন্ত্রী হিসেবে ঠাঁই দিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রক্তস্নাত জাতীয় পতাকাকে করেছেন ভুলুণ্ঠিত, মুক্তিযুদ্ধের শহীদদের করেছেন অবমাননা। 1 অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অভিধানে স্থান পেয়েছে একটি নতুন পরিভাষা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, যার জনক বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ও হাওয়া ভবন। তাই ওই নির্বাচনের ফলাফল ছিল প্রশ্নবিদ্ধ। অভাবনীয় হলেও সত্য যে 2/3 নিরাপদ সংখ্যাগরিষ্ঠতা নিয়েও ক্ষমতাসীন বিএনপি জামাত জোট ভয়াবহ প্রতিহিংসা নিয়ে ছাপিয়ে পড়ে গ্রাম শহরের বিভিন্ন জনপদে। মধ্যযুগে যেভাবে দখলদার সৈন্যদল পরাজিত জনপদে নির্বিচার গণহত্যা, নারী ধর্ষণ, লুণ্ঠন, ধ্বংস, অগ্নিসংযোগ ও ভিন্ন ধর্মাবলম্বীদের উপর নানা ধরনের বর্বরচিত অত্যাচার চালাত, প্রায় তেমনটাই ঘটেছে 2001 সালের নির্বাচনোত্তর বাংলাদেশে। এ যেন ভিনদেশী কোনো এক দখলদার বাহিনীর অধিকৃত জনপদ। এভাবেই চোখ উপড়ে নিয়ে, হাত পা কেটে, গুলিবিদ্ধ করে, হাতুড়ি দিয়ে পিটিয়ে, হাড় মাংস গুড়িয়ে ও অ্যাসিডে পুড়িয়ে চিরদিনের জন্য পঙ্গু করে দেয়া হয়েছে হাজার হাজার আওয়ামী লীগের কর্মী এবং সাধারণ সমর্থককে। হাজার হাজার নারী হয়েছেন গণধর্ষণের শিকার। 4 বছরের শিশু থেকে 60 বয়সের আমাদেরই কন্যা জায়া জননী, হোক না সে পঙ্গু অথবা অন্তঃসত্ত্বা, খালেদা নিজামীর ধর্ষকামী দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পায়নি। এ যেন গনিমতের মাল, তা মানুষ হোক আর ভিটে বাড়ি, দোকানপাট, ক্ষেতের ফসল ওদের নির্বিচার লুণ্ঠন ও ভোগ দখলের শিকার হয়েছে। শহর থেকে শুরু করে গ্রাম জনপদগুলোতে পরিকল্পিত হামলা চালিয়ে হত্যা ও আহত করা হয়েছে অগণিত মানুষকে। লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে তাদের যথাসর্বস্ব। আওয়ামী লীগের নির্বাচন আমরা করছি, এই জন্য আমরা সব দোষী। হ্যাঁ, সালা মালওয়ানরা নৌকায় ভোট দিছে। নৌকা মার্কার পক্ষে কাজ করা ও ভোট দেয়া, এটাই ছিল তাদের অপরাধ। বিএনপি জামাত জোটের একটি কৌশল হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে কথিত ধর্মীয় সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করা, তাদের দেশ ত্যাগে বাধ্য করে তাদের ঘর বাড়ি জমি দখল করা। এই লক্ষ্য থেকেই দেশের প্রায় সব জেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোতে চালানো হয়েছে নারকীয় সাম্প্রদায়িক সন্ত্রাস। বিশেষত হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ ভিটেমাটি গ্রাম ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় আশ্রয় নিয়েছে, নয়তো সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছে। বলে কি হাত কেটে নেবো, পা কেটে নেবো, আর বলে কি যে তোরা ইন্ডিয়ায় দূরে যা, তত ভাষা লাগাতে তাড়াই দেবো। এখানে বসবাস করে যদি মেরে ফেলতো আমাদের, তারপরেও আমাদের খুব ভালো হতো। জীবিত রেখে মোরা চাই, তারও আমরা এখন অসহায় পড়েছি। গণধর্ষণ, লুণ্ঠন, উপাসনালয় ও আরাধ্য দেব দেবীর মূর্তি ভাঙচুরের মতো এমন সর্বব্যাপী বিভৎস ঘটনা স্বাধীন বাংলাদেশে আর কখনো ঘটেনি। বিএনপি জামাত জোট বাঙালি জাতির হাজার বছরের ধর্ম সহিষ্ণুতার ঐতিহ্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছে।
উল্লাপাড়ার পূর্ব দেলুয়া গ্রামের 10ম শ্রেণীর মেধাবী ছাত্রী পূর্ণিমা। স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা তার মা বাবাকে পিটিয়ে অজ্ঞান করে পূর্ণিমাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছিল। এজেন্ট হস তোর এজেন্টের তালাবাই করে দেবো। নুরদারাজকে নিল, আমাদের হাতে গহনা ছিল, কানে গহনা ছিল, সেগুলো নিল। তা বাদে মেয়েদের হাতে গহনা ছিল, কানে ছিল, যে গরিব মানুষ তৈরি করতেছি, মেয়েটা বিয়ে দিতে হবে, সেগুলো নিয়ে নিছে। চাল ছিল, ঘরের ভিতর কাপড় চোপড় ছিল, বাসন করা ছিল, সব কিছু নিয়ে নিছে। অত্যাচার করলে হইলো রাত 8টা থেকে 9টা 10টা পর্যন্ত, 10টার সময় পাওয়া গেছে তাকে। মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল, বাড়িতে তুলে নিয়ে গেছিল। কি নাম এর? পূর্ণিমা। ওরা আমাকে ধরে নিয়ে যায় হাট খোলাতে, নানান হাসতে নাচতে আমাকে করে। তারপরে আমাকে এইসব মানে যে প্রচন্ড অত্যাচার করেছে। ভোটের আগে নির্যাতনের হুমকি দেওয়ায়, ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তারা রক্ষা পায়নি। নির্বাচনের পর 8 অক্টোবর সেদিন 15 জন সন্ত্রাসী পূর্ণিমার ওপর পাশবিক নির্যাতন চালিয়েছিল। রীতা রানী দাস, বয়স মোটে 8। নির্বাচনের মাত্র 4 দিন পর 4 অক্টোবর রাতে বিএনপি জামাতের সন্ত্রাসী বাহিনী চর লালমোহনের অন্নদা প্রসাদ গ্রামে আক্রমণ চালায়। রীতা অন্য বাড়িতে পালিয়ে গিয়েও নিস্তার পায়নি। সে ধরা পড়ে, গণধর্ষণের শিকার হয়। এই ঘটনা প্রমাণ করে আমাদের কন্যা জায়া জননী, তাদের বয়স যাই হোক, জোট সরকারের আমলে কেউই এই ধরনের নিষ্ঠুরতার হাত থেকে মুক্ত ছিলেন না। আমার স্বামীকে মারধর করছে, আমার শ্বশুরকে তারে ওই আনগে ওই বেঁধে রাখছে। তারপর আমার কি ভালো, আমার নন্দন খুব আমার ছেলেটা গলা কেটে বেলা যেতেছে, টানাটানি করছে, আমারও মারছে, বলতে পারি না। যখন স্বামীকে মারে তখন খেয়াল তাকা যায়। কয়জন আপনার উপর অত্যাচার করছে? আমার নন্দের উপর 4 বছর। আর আপনার উপর কতজন? আমার উপর 3 জন। ওর বোবা দৃষ্টিতে একসঙ্গে পৃথিবীর তাবৎ ভয়, বিস্ময় ও ঘৃণা। মাত্র 7 বছরের একরত্তি মেয়ে রজুভা, রাজশাহীর বাগমারার রজবালির আদরের কন্যা। 21 মার্চ 2002 গভীর রাতে বিএনপির 4 দুর্বৃত্ত ওকে মায়ের বুক থেকে জোর করে তুলে নিয়ে রজুভাকে পালাক্রমে ধর্ষণ করে। ওর বাবা সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন। এটাই ছিল ছোট্ট রজুভার অপরাধ। সাজতে ভালোবাসত অচিনপুরের খুকি। কেমন করে যেন তার নাক ফুলটা বেঁচেছে, বাঁচেনি একটি চোখ, মুখাবয়ব এবং উদ্ভিন্ন শরীর। না, এদের যারা সর্বনাশ করেছে তাদের কোনো শাস্তি হয়নি। খালেদা জিয়ার পুলিশ বাহিনী হন্যে হয়ে ঘুরেছে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের পেছনে, ব্যাপক নির্যাতন চালিয়েছে তাদের উপর। মানবতার বিরুদ্ধে অপরাধীদের ধরার সময় তাদের হয়নি। আমাদের সুন্দর মুখের বেগম খালেদা জিয়া কি আশ্বাস দেবেন এদের? বিএনপি জামাতিরা কথায় কথায় ইসলামের কথা বলে। ধর্মের ধ্বজাধারীরা প্রতিহিংসা চরিতার্থ করতে পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগ করতেও দ্বিধা করেনি। চট্টগ্রামের কুখ্যাত স্বাধীনতা বিরোধী বিএনপি নেতা সাকা চৌধুরীর লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা রাউজানের ফতেনগর গ্রামের হাজি দানেশের মুদি দোকানে
2001 সালের 9 ডিসেম্বর রাতে আগুন লাগিয়ে দোকান এবং সেখানে সংরক্ষিত পবিত্র এই কোরআন শরীফটিও ভস্মীভূত করে। ময়মনসিংহের সিনেমা হলে বোমা হামলার প্রেক্ষিতে লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত ইতিহাসবিদ লেখক অধ্যাপক মুনতাসির মামুনকে গ্রেপ্তার করে চালানো হয় অমানুষিক নির্যাতন। বোমা হামলার সাথে তাদের গ্রেপ্তার, নির্যাতন ও জোট সরকারের রাজনৈতিক ফায়দা হাসিলের বিষয়ে মুনতাসির মামুন বলেন, তাদের জিজ্ঞাসাবাদের মূল বিষয় যতগুলি আমি বুঝতে পেরেছি, প্রচুর অবান্তর কথা ছিল। তার মধ্যে মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ময়মনসিংহে যে বোমা হামলা হয়েছে সেই ব্যাপারটি হয়তো পরোক্ষভাবে আমাদের হাত আছে। আমাদের হাত না থাকলেও আওয়ামী লীগের আছে এবং এটা আমরা জানি। দ্বিতীয়ত হচ্ছে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের উপরে যেসব অত্যাচার হচ্ছে এগুলি ভুল, আমরা বানিয়ে লিখছি, দেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে, আসলে এগুলি জমি জমা সংক্রান্ত বিরোধ। তৃতীয়, যে আওয়ামী লীগ প্রধানত দেশে নানা রকম অরাজক অবস্থার সৃষ্টি করতে চাচ্ছে এবং দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে, আর আমরা তো করছি। এই ধরনের হয়তো স্বীকার করে নিতে চেয়েছিল, যেটা আমরা কেউ এটা স্বীকারের প্রশ্ন, সেখানে আমরা এসব ব্যাপারে কিছুই আমাদের জানা ছিল না। অবশেষে পত্রিকার খবর, জামাতে ইসলামীর বি টিম জঙ্গি নেতা শায়ক আব্দুর রহমান স্বীকার করেছেন ওই বোমা হামলা তারাই করেছে। এখন আমরা জানতে পারছি এটার সঙ্গে জড়িত উগ্র মৌলবাদীরা, যারা সরকারের মদদেই এই কাজগুলি করেছে। 2001 সালের নির্বাচনের পর বিএনপি জামাত জোটের রাজনৈতিক প্রতিহিংসা, সামাজিক সন্ত্রাসের ফলে 21,000 মানুষকে হত্যা, রাজনৈতিক নিপীড়নে 1,61,767 জনকে আহত করা হয়েছে। 6 লক্ষাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে 1 লক্ষাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। জোট সরকার একদিকে যেমন হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতন, গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়ে জেলে পুরেছে, অন্যদিকে তারা ক্ষমতায় এসেই সাজাপ্রাপ্ত আসামিকে সাধারণ ক্ষমা প্রদান এবং হাজতি আসামিকে দলীয় বিবেচনায় জেল থেকে মুক্তি দিয়েছে। যেভাবে তারা আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছে এবং তাদের আক্রমণের ধারাগুলি যদি দেখেন, যে প্রথমে আমাদের তৃণমূল পর্যায়ের নেতাদের উপরে তারা আক্রমণ করেছে, এরপরে আমাদের মধ্যবর্তী নেতারা, তারপরে আমাদের যারা সম্ভাব্য প্রার্থী বা নির্বাচন করে যারা পরাজিত তাদেরকে, তারপর আমাদের নির্বাচিত এমপি যেমন সংসদ সদস্য আসনুল্লাহ মাস্টার এবং কিবরিয়া সাহেব, আমাদের সাবেক অর্থমন্ত্রী, তাদেরকে হত্যা করলো। 21শে আগস্ট আমাকে হত্যা করার জন্য আক্রমণ করলো, আইভি রহমান সহ এতজন মারা গেল। এই ঘটনার সঙ্গে যদি এই দল দুটি, বিশেষ করে বিএনপি জামাত জোটের যে একটা সম্পৃক্ততা, এটাতে স্পষ্ট বোঝাই যায়। জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি, টঙ্গী গাজীপুরের গণমানুষের প্রাণপ্রিয় নেতা মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মাস্টার এমপিকে 2004 সালের 7 মে বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ডের প্রধান আসামি যুবদলের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম সরকারের ফাঁসির আদেশের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে যে জোট সরকারের সর্বোচ্চ মহলের ইশারায় এবং পরিকল্পিতভাবেই আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে। 27 জানুয়ারি 2005 হবিগঞ্জের জনসভায় সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। ঢাকার বারডেম হাসপাতালে তার রক্তাপ্লুত, ক্ষতবিক্ষত, প্রাণহীন দেহ। যখন গ্রেনেড হামলা তার উপরে হলো, তার মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের উপরে, তখন লোকাল কোনো পুলিশ সেখানে ছিল না, কোনো পুলিশ প্রোটেকশন তার জন্য ছিল না। এবং তাকে যখন ওখানকার সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হলো, তখন তাকে হসপিটালের গেট বন্ধ ছিল, তাকে চিকিৎসা প্রথমে দেবে না। সরকারের মাঝে ইঙ্গিত ছিল বলেই প্রশাসন এটা করতে সাহস করেছে। তারপরে সেখানকার জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নেননি,
কোনো রকম ব্যবস্থা নেননি। তার চিকিৎসা এমনকি একটা ভাঙা অ্যাম্বুলেন্সে ওখানকার স্থানীয় লোকরা মানে ব্যবস্থা করে তাকে পাঠিয়েছে। এই অ্যাম্বুলেন্স খারাপ হয়ে যায়, পেট্রোল শেষ হয়ে যায়, মানে কোনো রকম ব্যবস্থায় নিয়ে যাওয়া হয়নি, তাকে আনা হয়নি। প্রতি পদক্ষেপে তারা প্রমাণ করেছে যে তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমার স্বামীর হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি জোট জড়িত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে আমার স্বামীর মর্মান্তিক মৃত্যু। সালের 27 ফেব্রুয়ারি বাংলা একাডেমির অমর 21 বইমেলা থেকে বাসায় ফেরার পথে হায়নার দল নির্মম আক্রোশে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কথা সাহিত্যিক ডক্টর হুমায়ুন আজাদকে। পরবর্তীতে টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদকালে শায়েখ রহমানের ভাই আতাউর রহমান সানি স্বীকার করে যে তার নির্দেশেই জেএমবির সদস্যরা হুমায়ুন আজাদের উপর হামলা চালায়। অথচ এ বিষয়ে 2004 সালের 28 ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক জনসভায় বলেন, হুমায়ুন আজাদকে হত্যা করে আওয়ামী লীগ তাদের হরতাল সফল করার একটি ইস্যু তৈরি করতে চেয়েছিল। খালেদা জিয়ার এ কেমন মিথ্যাচার! তাহলে কি সেদিন জঙ্গিদের রক্ষা করার জন্যই খালেদা জিয়া এ মিথ্যা ভাষণ দিয়েছিলেন? সালের 21 মে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে হত্যার চেষ্টা করা হয়। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এই গ্রেনেড হামলা থেকে তিনি অল্পের জন্য বেঁচে গেলেও অন্তত 3 জন মুসল্লি প্রাণ হারান। জোট সরকার কোন বোমা হামলারই তদন্ত বিচার কিছুই করতে পারেনি। খালেদা নিজামী সরকারের আমলেই অবিশ্বাস্য দ্রুত গতিতে বাংলাদেশে উগ্র ধর্মীয় জঙ্গিবাদের উত্থান, জঙ্গি আস্তানা ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠে। 2005 সালের 17 আগস্ট দেশব্যাপী 500 স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ছাড়াও 38টি বোমা ও গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এসব বোমা গ্রেনেড হামলায় পুলিশ, বিচারক, আইনজীবী সহ 97 জন নিহত হন। আমার হাজবেন্ড খুব কষ্ট পেয়ে মারা গেছে ভাই। তা ওরা আমার হাজবেন্ডকে খুব নির্মমভাবে হত্যা করেছে। আমার হাজবেন্ড তো কোনো দোষ করেনি। আমার হাজবেন্ড প্লাস সোহেল ভাই, আমার যে কষ্ট আমি তো কাউকে বোঝাতে পারছি না, তাই না? কিন্তু আমার মতন কাউকে কেন মিডিয়েশন হাজির হতে না হয়? আর আমার সন্তান যে বারবার আমাকে প্রশ্ন করে, আমি অনেক শক্ত থাকার চেষ্টা করি, কিন্তু ওই বাচ্চার সামনে আমাকে বারবার হার মানতে হয়। আমার মতন অবস্থা আর কারো না হয়। 63টি জেলায় 500 স্থানে একযোগে বোমা হামলা প্রসঙ্গে জামাতের আমির নিজামী বলেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এই ঘটনা ঘটিয়েছে। তারও আগে বাংলা ভাই নামে নাকি দেশে কেউ নেই, সবই মিডিয়ার সৃষ্টি বলে দেশবাসীর সাথে মিথ্যাচার করেছিলেন 71-এর ঘাতক আল-বদর নিজামী। অনুসন্ধানে দেখা গেছে সারা দেশে গ্রেফতারকৃত জঙ্গিরা স্থানীয় জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং অধিকাংশই জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সাবেক কর্মী। আমি ব্যক্তিগতভাবে মনে করি দল হিসেবে বিএনপি জামাত আদর্শগতভাবে মূলত এক। নাম হয়তো দুটো হতে পারে, গত 5 বছরে তারা কিন্তু একটা এককে পরিণত হয়েছে। কারণ আপনারা দেখবেন বিএনপি নেতাদের সঙ্গে জামাতের নেতাদের কথার কোনো পার্থক্য নেই। বিএনপির মন্ত্রীরাই এদেরকে মদত দিয়েছে, আবার যারা ধরা পড়ছে আমরা দেখছি তারা জামাতের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল। সুতরাং এটা পরিষ্কার যে তারা এই দল বা এই জোটের সঙ্গে তাদের যুক্ত ছিল এবং তাদের ছত্রছায়ায় তারা এই কাজগুলি করেছে। জেএমবির সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা মজলিসে শুরার 7 সদস্যের প্রত্যেকেই জামাত বা শিবিরের সাথে সম্পৃক্ত ছিল। জেএমবির আধ্যাত্মিক নেতা শায়েখ আব্দুর রহমান ছাত্র জীবনে ইসলামী ছাত্র সংঘ, বর্তমানে ছাত্র শিবিরের সক্রিয় কর্মী ছিল। তাকে জামাতের অর্থায়নে সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পাঠানো হয়। এরপর সে আফগান যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশে ফিরে জেএমবি গঠন করে। আব্দুর রহমান
জামাতের রোকন ছিল। জেএমবির সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই ছাত্র জীবনে বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যয়নকালে ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় কর্মী ছিল। জেএমবির সামরিক শাখার প্রধান এবং আব্দুর রহমানের ছোট ভাই আতাউর রহমান সানি ছাত্র জীবনে শিবিরের সক্রিয় কর্মী ছিল। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় সে শিবিরের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। ইতোমধ্যে বাংলাদেশের জনগণের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে জেএমবি বা হরকাতুল জিহাদের জঙ্গি সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতা কারা। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সন্ত্রাসী এবং জঙ্গিদের ব্যবহার করা, এটাও কিন্তু এই জোট সরকার করে যাচ্ছে এবং শুরুও করেছে তারাই। রাজশাহীতে বাগমারায় যখন আমাদের আওয়ামী লীগের নওগাঁর এক কর্মীকে মেরে 8 টুকরো করে মাটিতে পুঁতে রাখা হয়, বা একজনকে মেরে পা বেঁধে গাছে ঝুলিয়ে উল্টো দিকে ঝুলিয়ে তাকে মারা হয় এবং ঝুলিয়ে রাখা হয়, এই ধরনের ঘটনাগুলি যখন ঘটতে থাকে তখনও কিন্তু আমরা এর প্রতিবাদ করেছিলাম। কিন্তু দেখা গেছে যে তখন এই সব জঙ্গিদেরকে, ওই শায়েক রহমান এদেরকে পুলিশ সাহায্য করেছে, মদত দিয়েছে। তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিল করেছে, পুলিশ তাদের সাহায্য করেছে, গ্রেপ্তার করেনি, ধরে নাই। এবং তাদেরকে যে সরকার ব্যবহার করেছে এতে কোনো সন্দেহ নাই। তারা গ্রেপ্তার করেছে সত্য, এই গ্রেপ্তার করার পর আপনারা একটা জিনিস লক্ষ্য করেছে, তাদের বিভিন্ন স্টেটমেন্ট, বিভিন্ন কথাবার্তা কিন্তু অনেক ঘটনা বেরিয়ে এসেছে। যেমন রমনা বটমূলে বোমা হামলা, সেই বোমা হামলার যে এক আসামি তাকে কিন্তু এই বিএনপি জামাত সরকারের থেকে ওই আসামিকে পুলিশের চাকরিতে দিয়েছে, তার লিস্ট হাওয়া ভবন থেকে এসছে। কোটলিপাড়া যে বোমা হামলা করা হয়েছিল সেখানে সেই প্রধান আসামি যে মুফতি হান্নান, তাকে গ্রেপ্তার করে, কিন্তু গ্রেপ্তার করার পরে তার কাছ থেকে যে সমস্ত কথা বেরিয়ে আসে তাতে তারা স্বীকারও করেছে যে এই বোমা হামলার সঙ্গে তারা জড়িত বা বোমা তারা পুঁতে রেখেছিল। কিন্তু এই বিএনপিরই কয়েকটা মন্ত্রী, এমপি, তারাই আবার একে ছেড়ে দেওয়ার জন্য, এর মামলা প্রত্যাহার করবার জন্য সুপারিশ করে। তার দরখাস্তে তাদের সই পত্রিকায় বেরিয়েছে। তো এইসব ঘটনা থেকে তো এটাই আসে যে এখানে যতগুলি ঘটনা ঘটছে এর সঙ্গে এদের একটা যোগসূত্র আছে, এতে কোনো সন্দেহ নাই। বিএনপি জামাত জোট 5 বছরে হত্যা, ধর্ষণ, লুটপাট, সন্ত্রাস, গণগ্রেপ্তার করেই ক্ষান্ত হয়নি। বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের রাজপথেও চালিয়েছে ব্যাপক নির্যাতন। এমনকি জোট সরকারের পুলিশ বাহিনী প্রকাশ্য রাজপথে হরতাল চলাকালে ঢাকার মহাখালীতে স্বেচ্ছাসেবক লীগের কর্মী গোলাম মোস্তফা মিলনকে পিটিয়ে হত্যা করে হার্ট অ্যাটাকে মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তার লাশ ছিনিয়ে নিয়ে দাফন করতে না দিয়ে পুলিশ নিজেরাই মিলনের লাশ দাফন করেছে। জোট সরকারের আমলেই আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, আসাদুজ্জামান নূর, সাবের হোসেন চৌধুরীকে রাজপথে পিটিয়ে করা হয়েছে রক্তাক্ত। স্বেচ্ছাসেবক লীগ নেতা বাহাউদ্দিন নাসিম, পঙ্কজ দেবনাথকে এভাবেই পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে। আওয়ামী লীগের নারী কর্মীদের এভাবেই নির্যাতন করে কলঙ্কিত নজির স্থাপন করেছে জোট সরকার ও তার পুলিশ বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে খালেদা জিয়ার পুলিশ বাহিনীর নজিরবিহীন তাণ্ডবের কথা বাংলাদেশের জনগণ কি ভুলে গেছেন? কি ঘটেছিল সেদিন?
তারিখে 23শে জুলাই যে ঘটনাটি ঘটেছিল সেটি স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মেয়েদের অংশগ্রহণে ঘটেছিল। সেখানে ছিল না কোনো রাজনৈতিক ছত্রছায়া। আমাদেরকে সন্ধ্যার আগেই হলের ভেতরে ঢুকানো হয়, আর রাত 12টার পরে পুলিশ ঢুকে আমাদেরকে পেটানো হয়। বিএনপি জামাত জোট সরকারের আমলে সাংবাদিকরাও নিরাপদে ছিলেন না। পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় আহত হন অসংখ্য কর্তব্যরত সাংবাদিক। সাবেক ছাত্রদল ক্যাডার চট্টগ্রামের ডেপুটি পুলিশ কমিশনার আকবরের নেতৃত্বে চট্টগ্রামের ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলীয় ক্রিকেটারদের সামনে সাংবাদিক ও ফটো সাংবাদিকদের ওপর এভাবেই পৈশাচিক হামলা চালায়। নস্যাৎ করা হয় বাংলাদেশের ভাবমূর্তি। আপনাদের নিশ্চয়ই মনে আছে গুলশান শুটিং ক্লাবে হামলা চালিয়ে খালেদা জিয়ার পুলিশ বাহিনী কিভাবে বাংলাদেশের সোনার ছেলে শুটার আসিফকে লাঠিপেটা করেছে। জোট সরকারের 5 বছরে সংঘটিত হত্যা, নির্যাতন, গ্রেনেড বোমা হামলার দায় দায়িত্ব কার? অবশ্যই বেগম খালেদা জিয়ার। এ লজ্জা কার? বেগম খালেদার নাকি বাংলাদেশের জনগণের? 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা। এই গ্রেনেড হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এক সুদূর প্রসারী চক্রান্তের অংশ হিসেবে পরিকল্পিতভাবে চালানো হয়েছে এই হত্যাযজ্ঞ। 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্য ও সর্বকনিষ্ঠ সন্তান 10 বছরের শিশু রাসেলকে ঘাতকেরা নির্মমভাবে গুলি করে হত্যা করতে পারলেও সেদিন বিদেশে থাকার কারণে প্রাণে বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। কিন্তু ঘাতক চক্র তাদের সেদিনের অসমাপ্ত কাজ শেষ করার ভাবনা কখনোই ত্যাগ করেনি। তারই অংশ হিসেবে বিএনপি জামাত জোট সরকারের মদতে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার লক্ষ্য থেকেই এই গ্রেনেড হামলা চালিয়ে 24 জনকে হত্যা করা হয়। আমি একটু সেদিন দেরিতে পৌঁছেছি, তখন সকলের বক্তব্য প্রায় শেষ। তার একজন থাকতেই আমি রওনা হলাম এবং আমি যে পৌঁছে আমি বক্তব্য রাখতে শুরু করলাম। 20 মিনিটের মতো সেদিন আমি বক্তব্য রেখেছিলাম। তখন 5:20 এরকম কাছাকাছি এরকম হবে, 20-21। তো বক্তব্য শেষ করে আমাদের র্যালি শুরু হবে, সেই আহ্বান করে আমি যখন ঘুরে দাঁড়িয়েছি যাওয়ার জন্য, ঠিক সেই সময় ফটো সাংবাদিক গর্গি এসে আমাকে বলছিল, আপা আমি ভালো করে ছবি দিতে পারিনি, আপনি একটু যদি দাঁড়ান। আবার ঠিক তখন পিছন থেকে ট্রাকের উপরে আমাদের আরও অনেক সাংবাদিকরা ছিল, ফটো সাংবাদিক, তারাও ডাকছিল। তো আমি কেবল দাঁড়িয়েছি এবং বলছি যে মানে কিছু বোঝার আর বলার আগেই হঠাৎ আওয়াজ গ্রেনেডের।
সঙ্গে সঙ্গে মানে আমাকে সবাই তাড়াতাড়ি বসিয়ে দিল নিচে। আমরা সামনে একটা টেবিলও ছিল, বসে পড়লাম এবং একটার পর একটা মানে গ্রেনেড হামলা হয়েই যাচ্ছে। তখন আসলে এটা যে গ্রেনেড নাকি আমরা অতটা বুঝতে পারছি না, কিন্তু বমের আওয়াজ, জোরে আওয়াজ হচ্ছে সেটা আমরা শুনতে পাচ্ছি। আমাকে তো সবাই আমাদের নেতাকর্মীরা ঘিরে ধরলো। আমার পাশেই হানিফ ভাই ছিলেন এবং তার উপরেও গ্রেনেড সমানে রক্ত ঝরছিল। 3টা গ্রেনেড পড়ার পরে, 3টা আওয়াজের পরে কিছুটা কয়েক সেকেন্ডের বিরতি, ঠিক তখনই আমাকে আবার বললো যে আমরা তাড়াতাড়ি গাড়িতে করে চলে যাই। কিন্তু একটু নড়াচড়া করতে করতে আবার শুরু হলো, তারপরে তো আর থামে না। মানে এটা একটা কেয়ামত মনে হয় যেন নেমে পড়েছিল, কিছুতেই থামে না, একটার পর একটা শুধু আওয়াজ হচ্ছে। কী যে হচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না। আমার চশমাটাও কোথায় ছিটকে পড়ে গেছে, এই অবস্থার মধ্যে কিছু দেখতেও পাচ্ছি না ভালো করে। তেমনি একটা পর্যায়ে যখন কিছুটা থামলো, সেই সময় ওরা আমার সাথে যারা ছিল গাড়িতে আমাকে তুলে দিল। ঠিক ওই সময় কি যে ঘটনা ঘটে গেছে, কতজন যে মারা গেছে, কতজন আহত, ঠিক ওই সময়টা আসলে বুঝতে পারিনি। আর আমার চোখের চশমাটা পড়ে যেত, আমি দূরের কিছু একটু দেখতে আমার অসুবিধা হয়। ওই একটা পর্যায়ে আমার সমস্ত কাপড় চোপড় ভরা রক্ত, তো আমার সঙ্গে যারা ওরা মনে করছে আমিও বুঝি আহত, কিন্তু তখনও জানি না যে কি ঘটনা। তো যাই হোক, এসে গাড়িতে উঠলাম, অনেকেই আহত ছিল আমার সঙ্গে গাড়িতে আসলো। আমরা যখন গাড়িটা নিয়ে বাসায় ঢোকার সাথে সাথে আমার গাড়ির চাকাগুলিও নষ্ট, অর্থাৎ জানি না এটা যে কীভাবে চলে আসছি, কারণ গাড়িটাও তো গ্রেনেড দ্বারা আক্রান্ত। সালের 28 অক্টোবর জোট সরকারের বিদায়ের শেষ দিন। 14 দলের নেতাকর্মীরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিএনপি দলীয় বিচারপতি KM হাসানের দায়িত্ব না নেয়ার দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানী ঢাকার 0 পয়েন্ট, মুক্তাঙ্গন, পল্টনে জড়ো হতে থাকে এবং শান্তিপূর্ণ অবস্থান নেয়। অন্যদিকে 71-এর রাজাকার আলবদর জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের কর্মীরা তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদের নেতৃত্বে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ দখল করে এর উত্তর গেটে সশস্ত্র অবস্থান নেয়। একদিকে চলে তাদের জেহাদি স্লোগান, অন্যদিকে জোট সরকারের বিদায়ে উল্লাস করতে থাকে 14 দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। পল্টন মোড়ে 14 দলের নেতাকর্মীরা যখন শান্তিপূর্ণ অবস্থান করছিলেন, তখন হঠাৎ করেই নিজামী মুজাহিদের বাহিনী তাদের উপর সশস্ত্র আক্রমণ চালায়। জোট সরকারের পুলিশ বাহিনী সশস্ত্র জামাত শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ফিল্মি স্টাইলে ঝাঁপিয়ে পড়ে 14 দলের নেতাকর্মীদের উপর। একদিকে চলে পুলিশি আক্রমণ, অন্যদিকে জামাত ক্যাডারদের গুলিবর্ষণ। গুলি চালাচ্ছে জামাত শিবির। এভাবেই পরিকল্পিত শব্দ ও আতঙ্ক তৈরি করে জামাত শিবিরের সশস্ত্র ক্যাডাররা গুলিবর্ষণ করতে থাকে, যাতে করে বোঝা না যায় কোথা থেকে গুলি হচ্ছে। তারা ঝাঁপিয়ে পড়ে 14 দলের নেতাকর্মীদের উপর। নিরস্ত্র জনতা সেদিন নিশ্চুপ বসে থাকেনি, পিছু হটছে জামাত। আক্রমণের নির্দেশনা দিচ্ছে শিবির সভাপতি। ধর্মের দোহাই দিয়ে এভাবেই মানুষকে বিভ্রান্ত করে চলেছে জামাত শিবির।
সেদিন জামাত শিবিরের জিহাদি ফ্রন্টে হেলমেটধারী এরা কারা? প্রথমে ওরা বোমা চার্জ করছে, পুলিশ তখন সরে গেছে, তারপরে ওরা এইভাবে গুলি করছে। জামাতের 5-6 জন আছে হেলমেট পরা, আপনারা কাইন্ডলি একটু ওভারব্রিজের উপরে যান, গেলে আপনারা দেখতে পাবেন যে ওরা হেলমেট পরা, ইসলামী ছাত্র শিবিরের। জামাত শিবিরের আক্রমণ, গুলিবিদ্ধ 14 দলের কর্মী, আরো একজন গুলিবিদ্ধ। আহতের সংখ্যা বেড়েই চলেছে। মসজিদের ভিতরে বোম মানে যাচ্ছে। সেদিন 14 দলের বহু নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছিলেন। এভাবেই নিরস্ত্র জনতার প্রতিরোধের মুখে জামাতিরা পিছু হটতে বাধ্য হয়েছিল। পুলিশের টিয়ার গ্যাস, জামাত শিবিরের গুলি কিছুই তাদের থামিয়ে রাখতে পারেনি। জামাত শিবিরের গুলিতে নিহত একজন। ইসলামের দোহাই দিয়ে পাখির মতো গুলি করে ওই দিন যারা এ দুজনকে হত্যা করেছিল, ওরা কি মানুষ? বিএনপি জামাত জোট সরকারের আমলে গ্রেনেড হামলায় আইভি রহমান সহ 24 জনের মৃত্যুকে আপনি কোন ভাষায় অভিহিত করবেন? বৌদ্ধ ভিক্ষু জ্ঞানজ্যোতি মহাথেরো, ডক্টর হুমায়ুন আজাদ, বাবার কোলে সন্ত্রাসীদের গুলিতে নিহত ছোট্ট শিশু নওশীন, যাকে উদ্দেশ্য করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছিলেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। বিএনপি জামাত জোটের এটা কোন মানবিক আচরণ? এভাবে হাত পা কেটে, চোখ উপড়ে ফেলে, কুপিয়ে হত্যাকে তারা কোন ভাষায় জায়েজ করবেন? মঞ্জুরুল ইমাম, আহসানুল্লাহ মাস্টার, AMS কিবরিয়ার নৃশংস হত্যাকাণ্ডকে আপনি কোন ঘটনার সাথে তুলনা করবেন? আওয়ামী লীগ কর্মী কলিমুদ্দিন কলির আগুনে পোড়া লাশ, চট্টগ্রামে বাঁশখালীতে 11 জনকে পুড়িয়ে মারার ঘটনা বাংলাদেশের মানুষ কি ভুলে গেছেন? পুরাতন ঢাকার ব্যবসায়ী পিতা পুত্রকে ছাত্র দলের ক্যাডার কাজলের 250 টুকরা করে হত্যার ঘটনা এদেশের জনগণ এখনো ভুলে যায়নি। 4 দলীয় জোট সরকারের জামাই বাংলা ভাইয়ের মানুষ হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার ঘটনাকে কি বলে আখ্যায়িত করবেন? জোট সরকারের ক্ষমতা ছাড়ার আগের দিন থেকে শুরু করে টানা 3 দিন বিএনপি জামাতের সহিংসতায় সারা দেশে মারা গেছে মোট 28 জন। হত্যা, নারী নির্যাতন, ধর্ষণ, রগ কাটা কিংবা জঙ্গিবাদের মাধ্যমে কথিত আল্লাহর আইনের বাস্তবায়ন জামাতের মূল আদর্শ হলেও বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে গণতন্ত্রের লেবাস পরে আজ আবার নতুন রূপে আবির্ভূত হয়েছে ঘাতক চক্রটি। অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীর এই হত্যাকাণ্ড বিএনপি জামাতের 5 বছরের দুঃশাসনের রক্তাক্ত বাংলাদেশ আর লাঞ্ছিত মানবতার একটি দৃষ্টান্ত মাত্র। খুলনার সাহসী সাংবাদিক মানিক সাহার মাথা বোমা মেরে উড়িয়ে দিয়ে যারা ভেবেছিল বিএনপি জামাত জোট সরকারের দুঃশাসন সম্পর্কে জাতিকে তারা কিছুই জানতে দেবে না, তারা আজ ব্যর্থ।
2001 থেকে 2006 সাল পর্যন্ত জোট সরকারের শাসনামল একটি ঐতিহাসিক ও বিস্ময়কর ঘটনাকাল হিসেবেই বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নিয়েছে। হত্যা, নির্যাতন, দখল, দলীয়করণ, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, ব্যাপক লুটপাট, দুর্নীতি ও অর্থ পাচার, জঙ্গি উত্থান, গ্রেনেড হামলার মতো এত ব্যাপক ঘটনা স্বাধীন বাংলাদেশে আর কখনো ঘটেনি। 5 বছরে আমরা কতখানি সফল হয়েছি সেই সুবিচারের ভার আপনাদের ওপরই ছেড়ে দিন। 5 বছরে বিএনপি কি করছে? কিছুই করে নাই। তার ছেলে আমার বাসায় ক্যান্টনমেন্ট ছিল, তার পাশে বাসায় তার ছেলে দেখতাম 50 হুন্ডা নিয়ে ঘুরতে, তারেক জিয়ারে। আজকে সে দামি গাড়ি নিয়ে ঘুরে। আসলো কোথা থেকে গুলি? হ্যাঁ, আমি নিজে দেখছি। এইসব আসতো কোথা থেকে? এইসব আসছে তার সব দুর্নীতি করে। বাংলাদেশের জনগণ বিস্ময়ের সাথে লক্ষ্য করেছে জোট সরকারের 5 বছর বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বে সরকারি দলের চেয়ারপারসনের অফিস হাওয়া ভবনকে কাজে লাগিয়ে তার বন্ধু বান্ধবরা বিপুল অর্থের মালিক হয়েছেন। তারেক রহমান হাওয়া ভবনকে রাষ্ট্র ক্ষমতার প্যারালাল কেন্দ্রে পরিণত করে এই ভবনকে ঘুষ, পার্সেন্টেজ দেওয়ার অঘোষিত নিয়মে পরিণত করেছিলেন। ব্যাপক দলীয়করণ ও সিন্ডিকেট তৈরি করে কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ জনগণের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছেন। সব সিন্ডিকেট করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে এরা। বর্তমানে এরা হলো সবচেয়ে ধনন্ত পরিবার বা সারা এই এশিয়ার মধ্যে 29 নম্বর ধনী তারেক জিয়া। তারেক জিয়া নাকি 250 কোটি টাকা ধরা খাইছে, মালয়েশিয়া সরকার বাজেয়াপ্ত ঘোষণা করছে। এই টাকাটা তো বাংলাদেশের মানুষের কাছে শুনি তারেক জিয়া নাকি সমস্ত ব্যবসায় আছে, হাওয়া ভবন, টাকার খনি, একটা মিছিল বাইরে এসেছে যে নাইরে বিদ্যুৎ, নাইরে পানি, হাওয়া ভবন, টাকার খনি। আসলে এটা মানুষের ঠিকই বলে, আনলে তো এরকম মিছিল হয় না। ব্যবসায়িক সিন্ডিকেটের সাথে জড়িয়ে পড়ার অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলতাফ হোসেন ও বরকতুল্লাহ বুলু এই 2 মন্ত্রীকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিতে সরকার বাধ্য হয়েছিল। গত 5 বছরে দেশের অবকাঠামোগত উন্নয়নে বিপ্লব সাধিত হয়েছে। এই হচ্ছে জোট সরকারের বিপ্লবের নমুনা। শুধু জনগণের টাকা হরিলুট ছাড়া এ সকল সেতু কোনো কাজেই আসছে না। জোট সরকারের 5টি বছর তারেক রহমানের নেতৃত্বে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো পর্দার আড়ালে থেকেই হয়েছেন বিপুল অর্থবিত্তের মালিক। দেশি বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়ে কমিশন নেয়াই ছিল তার প্রধান কাজ। ঢাকা শহরের অবৈধ সকল বিলবোর্ডের ব্যবসা ছিল কোকোর দখলে। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অঘোষিত নিয়ন্ত্রক ছিলেন কোকো। তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত দেশের দক্ষিণাঞ্চলের অত্যন্ত গরিব পরিবারের সন্তান হয়েও গিয়াসউদ্দিন আল মামুন আজ বাংলাদেশের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন। তারেক রহমানের প্রভাব খাটিয়ে মামুন চাঁদাবাজি, তদবির, কমিশন আদায়ের মধ্য দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। এই সাম্রাজ্যের 15টি দেশে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। মামুন এসব কথা নিজেই স্বীকার করেছেন। সারা দেশে বিদ্যুৎ সরবরাহের 89,000 কিলোমিটার নতুন সঞ্চালন নেটওয়ার্ক তৈরি করেছি। তারেক জিয়ার কোম্পানি আছে বিদ্যুতের খুঁটি, এই লাইনগুলি বর্ধিত করার অর্থ হইল এই খুঁটি বিক্রি করা। কোটি কোটি ডলার টাকা এই আত্মসাৎ করছে এই খুঁটি বিক্রি করে। শুধু তাই না, যে যেখানে যেখানে লাইন দিছে, অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার, আমার এলাকায় ওই লাইন দিছে, ওদের কাছ থেকে প্রত্যেক মহল্লায় 1 লক্ষ টাকা করে চাঁদা নিছে। এই চাঁদাগুলিরও ভাগ বাটোয়ারা এই হাওয়া ভবন পাইছে। এইভাবে ডাবল ভাবে
পাবলিকের কাছ থেকে টাকা নিছে, বিদ্যুতের খুঁটি বিক্রি করে টাকা নিছে, আবার এর মধ্যে কমিশনও খাইছে, যত ভাবে পারছে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব মোসাদ্দেক আলী ফালু, রাজনৈতিক সচিব হারিস চৌধুরী জোট সরকারের আমলেই প্রচুর বিত্ত বৈভব ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। শুধুমাত্র ঢাকা, সাভার, গাজীপুরেই ফালুর 152 কোটি টাকার জমির সন্ধান পাওয়া গেছে। ঢাকা 10 আসনের যে সংসদ সদস্য ফালু, উনি এই পর্যন্ত 4টা এনটিভি সহ আরটিভি সহ আরেকটা ঘোষণা দিচ্ছে, এবং উনি একটা আইএফসি ব্যাংক উনি কিনছে। তারপরে উনি ছিল সাধারণ কবরস্থানের কেয়ারটেকার। উনি কিভাবে এত সম্পদ আয়োজন করলেন? দুর্নীতির টাকা মিডিয়া নিয়ন্ত্রণে বিনিয়োগ করা হয়েছে। হারিস চৌধুরীর বেনামি এই আলিশান বাড়ির সন্ধান পাওয়া গেছে গুলশানে। জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বসুন্ধরার মালিকের ছেলেকে খুনের মামলা থেকে বাঁচাতে 20 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মতি নিয়েই বসুন্ধরার মালিকের কাছে 100 কোটি টাকা ঘুষ চেয়েছিলেন তারেক রহমান। একথা বাবর স্বীকার করেছেন। ওয়ারিদ মোবাইল কোম্পানিকে ফ্রিকোয়েন্সি বরাদ্দে তারেক, মামুন, বাবর, কোকো 245 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। 5 বছরে বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও বিমান প্রতিমন্ত্রী মীর নাসির লুটপাট করে বাংলাদেশ বিমানকে নিঃস্ব করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর আরেক ভাই সাইদ ইস্কান্দার ইসলামিক টেলিভিশনের মালিক হয়েছেন। রিকশা গ্যারেজের মেকানিক হিসেবে জীবন শুরু করলেও বিএনপির এমপি নাসির উদ্দিন পিন্টু এখন কোটি কোটি টাকার মালিক। নৌকার মাঝি থেকে বিএনপির নেতা হয়ে কোটিপতি হওয়ার ঘটনা জোট সরকারের আমলেই ঘটেছে। জোট সরকারের ক্ষমতার শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা হজ করার নামে সুটকেস রহস্যের জন্ম দিয়েছে। বাংলাদেশের যে অবৈধ পয়সা তারা কামাইছিল 430টা বাক্স তারা নাকি নিয়ে গেছে হজে। সৌদি আরবে যাওয়ার সময় 400 সুটকেস নিয়ে বিদেশে গিয়েছে। বাংলাদেশের মানুষ জানতে পারেনি তারা কি নিয়েছে, এটার মধ্যে কি ছিল, এটা জনগণ জানতে চায়। কথা হলো কত লুট করেছেন এবং কোথা থেকে করেছেন, কারা, এটা আমি পরিষ্কার জানি বা বলছি যে এরা হলো সরকারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। তারা কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের কাছ থেকে, দেশের মানুষের কাছ থেকে 2,86,110 কোটি টাকা লুট করেছেন 5 বছরে। দেশ আজ গডফাদার মুক্ত। তাহলে এরা কারা? এরা কারা? রাশের রাজা অধ্যাপক শহীদুল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বিএনপির সাংসদ মঞ্জু। দুলুর রাজ্যে সবাই বোবা। পাহাড়ের আতঙ্ক ওয়াদুদ ভুইয়া। পিন্টুর গুণের শেষ নেই। শাহজাহানের সঙ্গী সহিংসতা। মুন্সি নিজেই মারেন। সারওয়ারের হাতের মুঠোয় সব। দেশ আজ বোমাবাজ মুক্ত। তাহলে এরা কারা? জোট সরকারের মন্ত্রী এমপিরা দুর্নীতি, দখল, লুটপাট করেই ক্ষান্ত হয়নি। আলু, দুলু, লালু, পিন্টুরা লুটে পুটে খেয়েছে গরিবের খয়রাতি সাহায্য। দুস্থদের জন্য বরাদ্দ খাদ্য, ত্রাণের টিন, কম্বল, শাড়ি উদ্ধার করা হয়েছে এদের বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে। এরা ত্রাণের টিন দিয়ে কারখানা, গোয়াল ঘর বানিয়েছিল, আর ত্রাণের বিস্কুট খেত পোষা ঘোড়া। জোট সরকারের মন্ত্রী এমপি নেতাদের বাড়িতে হরিণ সহ ত্রাণের খনির সন্ধান পাওয়া গেছে। দ্রব্যমূল্য কিছুটা বাড়লেও জনগণের ক্রয় ক্ষমতা
বাড়াবার জন্য আমরা সদা সচেষ্ট থেকেছি। যদি 3000 কলকারখানা বন্ধ হয়, যদি আদমজীর মতো জুট মিল বন্ধ হয়, যদি ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ বন্ধ হয়, যদি 3-4 কোটি যুবক বেকার হয়, যদি নতুন কোনো শিল্পোদ্যোগ না ঘটে, যদি কৃষিতে নতুন কোনো ঘটনা না ঘটে থাকে, যদি পাশাপাশি জনসংখ্যাও বৃদ্ধি পেতে থাকে, তাহলে কিভাবে মানুষের আপনার আয় বৃদ্ধির ঘটনা ঘটলো? এটা আমার কাছে দুর্বোধ্য। আয় বৃদ্ধির কথা বলতে গেলে প্রথমেই যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে ব্যাপক হারে কর্মসংস্থান ঘটেছে, এমপ্লয়মেন্ট। এটা প্রমাণ করার কিছু নাই, আমি দেখি না, নাই। আয় বেড়েছে তারেক জিয়ার, আয় বেড়েছে খালেদা জিয়ার, আয় বেড়েছে দেশটাকে শেষ করে দিচ্ছে। তারেক জিয়া হবে বিশ্বের 1 নম্বর ধনী, আর আবার ক্ষমতা এলে তাই আমরা আর বিএনপি কে চাই না। 2008 সালের 29 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সহ মহাজোটের ব্যাপক বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বিএনপি জামায়াতের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। দেশ আজ দিন বদলের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, কিন্তু বিএনপি জামায়াত তাদের অপরাজনীতি থেকে এখনো সরে আসেনি। হরতালের নামে মানুষ পুড়িয়ে হত্যা, সিরাজগঞ্জে সমাবেশের নামে মানুষ হত্যার রাজনীতি এবং ট্রেনে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ঘটেনি। বিএনপি আন্দোলনের নামে এ ধরনের নৃশংস অরাজকতা তৈরি করে বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। মহাজোট সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বাধা সৃষ্টির লক্ষ্য থেকেই বিডিআর বিদ্রোহের ঘটনায় মদদ, গার্মেন্টস শিল্পে অস্থিরতা, নৈরাজ্য সৃষ্টির পায়তারা, রূপগঞ্জে সেনাবাহিনীর সাথে জনগণের মুখোমুখি অবস্থান তৈরি করা, অন্যদিকে মানবতার বিরুদ্ধে 71 সালে যারা অপরাধ করেছিল সেই যুদ্ধাপরাধীদের রক্ষায় মরিয়া হয়ে উঠেছে বিএনপি। বিগত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ যেভাবে বিএনপি জামায়াতকে প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতেও বিএনপির হত্যা, লুটপাট, দুর্নীতি ও ধ্বংসের অপরাজনীতিকে আবারও প্রত্যাখ্যান করবে।